প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আমার কথাটা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন আমাকে। কথা শোনা যাচ্ছে কিনা একটু জানান। আচ্ছা, ধন্যবাদ। তো আমাদের আজকের টপিকটার নাম হচ্ছে রান অন সেন্টেন্স অথবা জয়নিং সেন্টেন্স। একই কথা, রান অন সেন্টেন্স বা জয়নিং সেন্টেন্স। তো আজকে এটার হচ্ছে প্রথম ক্লাস, রান অন বা জয়নিং সেন্টেন্সের। এটা কিভাবে পরীক্ষায় আসে আমরা অবশ্যই দেখাবো। তবে তার আগে আমরা এটা হচ্ছে বেসিক যে রুলস গুলো, অর্থাৎ কোন রুল গুলো ফলো করে কোশ্চেন হয় বা কোন রুল গুলো দিয়ে এটাকে জয়েন করতে হয় সেগুলো একটু জানার দরকার আছে। প্রথমে বলে নেই যে যদি যেহেতু, যেহেতু অর্থ দেয়, অর্থাৎ আপনার যদি যেহেতু দ্বারা যোগ করতে হয়, তাহলে আপনি হয় সিন্স দিয়ে যোগ করতে পারেন, অথবা অ্যাজ দিয়ে, অথবা বিকজ দিয়ে। কারণ যেহেতু, অ্যাজ, সিন্স এগুলো সবই হচ্ছে বিকজ। এই আলোচনাগুলো আমরা যে প্রিলিমিনারিতে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স পড়ি, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, এই আলোচনার সাথে রিলেটেড এই আলোচনাগুলো। তাহলে সিন্স, অ্যাজ আর একটা হচ্ছে বিকজ, এগুলো হচ্ছে যেহেতু। এখন মনে রাখতে হবে যে বাক্য দ্বারা কারণ বুঝায়, খুব মনোযোগ দেন, যে বাক্য দ্বারা কারণ বুঝায় তার আগেই সিন্স, অ্যাজ বা বিকজ বসে। যে বাক্য দ্বারা কারণ বুঝাবে তার আগে বসবে হয় সিন্স, না হলে অ্যাজ, না হলে বিকজ। যে কোনো একটা দিলেই হবে। যেমন যদি এমন হয়, আমরা যদি এমন 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 বলি যে বাংলাদেশ টিম, ঠিক আছে, বাংলাদেশ টিম, বাংলাদেশ দল কি করলো, ওয়ার্ক হার্ড, অর্থাৎ বাংলাদেশ দল কঠোর পরিশ্রম করলো, অনেক চেষ্টা করলো, ওয়ার্ক হার্ড। আবার আমি যদি আরেকটা বাক্য এভাবে লিখি, বাংলাদেশ টিম, বাংলাদেশ টিম ওন দা ম্যাচ, বাংলাদেশ টিম খেলাটা জিতলো বা ম্যাচটা জিতলো। এখন দেখেন এখানে দুইটা বাক্য, একটাতে বলেছে বাংলাদেশ টিম অনেক কঠোর পরিশ্রম করলো, আর একটা বাক্যে বলেছে খেলাটা জিতলো। এখন খেলাটা যে জিতেছে, এই জিতাটার কারণটা কি? কারণ হচ্ছে অনেক পরিশ্রম করেছে। তার মানে দেখেন অনেক পরিশ্রম করেছে, এটা হচ্ছে কারণ। আর এই যে খেলায় জিতেছে, এটা হচ্ছে ফলাফল। তাহলে একটা যদি পরীক্ষায় তো এরকম দুইটা বাক্য দিবে, এরকম এইভাবে আমি যেভাবে দিচ্ছি এইভাবে দুইটা বাক্য থাকবে, বলবে যে এগুলোকে জয়েন করো। এখন জয়েন করার জন্য কি দিয়ে জয়েন করবেন? অ্যাজ, সিন্স, বিকজ, নাকি দো, অলদো, নাকি হোয়েন দিয়ে, নাকি হু দিয়ে, নাকি বাট দিয়ে, এটা মানে আপনার ইচ্ছা। আপনার ইচ্ছা বলতে এটা লজিকে বা রুলের সাথে, যেটার সাথে যায়। তো কোনো বাক্য দ্বারা যদি কারণ বোঝায় এবং আরেকটা দ্বারা যদি ফলাফল বোঝায়, তাহলে যেটা দ্বারা কারণ বোঝায় তার আগে অ্যাজ, সিন্স বা কি বসে বলেন, বিকজ বসে। যেমন বাক্যটা এরকম হবে, আপনি অ্যাজ ও দিতে পারবেন, এখানে বিকজ দিতে পারবেন। যেমন এভাবে দেওয়া যাবে, বিকজ, বিকজ বাংলাদেশ টিম, বাংলাদেশ টিম ওয়ার্ক হার্ড, যেহেতু বাংলাদেশ টিম কঠোর পরিশ্রম করেছিল, কমা, এখানে একটা কমা দিতে হবে। বিকজ যখন আপনি বাক্যের শুরুতে নিয়ে আসবেন তখন এখানে একটা কমা দিবেন। কমা দিয়ে এবার ওই যে বাকি যে অংশটা আছে ওইটা লিখবেন, কমা, কমা দিয়ে এখানে বাংলাদেশ টিম, এখানেও বাংলাদেশ টিম। তো এখানে তো একবার আপনি বাংলাদেশ টিম লিখছেন, এটা তো দুইটা আলাদা বাক্য, এই জন্য দুইবার লিখছে। তো এখানে তো আপনি একবার বাংলাদেশ টিম লিখেছেন, তাহলে আর বাংলাদেশ টিম আর না লিখে ইট লিখবেন, ইট। এটা কি করেছে? ইট ওন দা ম্যাচ, এটা আসলে খেলাটা কি করেছে? জিতেছে। তাহলে বাংলাদেশ টিম ওয়ার্ক হার্ড, বিকজ বাংলাদেশ টিম ওয়ার্ক হার্ড, ইট ওন দা ম্যাচ। আবার আপনি চাইলে এই লাস্টের যে অংশটা, এটাকে আগে এনে এই কারণ, যেটা কারণ মানে এটা তো ফলাফল আর এটা হচ্ছে কারণ, আপনি চাইলে ফলাফলটাকে আগে লিখতে পারবেন, কারণটাকে পরে দিতে পারবেন। তখন এমন হবে, বাংলাদেশ টিম, বাংলাদেশ টিম ওন দা ম্যাচ, বাংলাদেশ টিম খেলায় কি করেছে? জিতেছে। ওটা কমা দিতে হবে। সরি, এবার আর কমা লাগবে না, আমি দুঃখিত। যখন আপনি বিকজ, অ্যাজ, সিন্স এটাকে আগে দিয়েছেন তখন এখানে একটা কমা দিয়েছেন, কিন্তু যখন এগুলাকে পরে দিবেন, অর্থাৎ বিকজ কে এখানে নিয়ে আসবেন, বিকজ বাংলাদেশ টিম
ওয়ার্কড হার্ড। তাহলে এই যে এই কথাটাকে যখন আপনি পরে দিয়েছেন বিকজ কে, তখন এখানে আর কমা নাই, কারণ ওই বিকজ যে কনজাংশনটা এটি কমার ভূমিকা পালন করছে, এই জন্য আর কমা হবে না, কিছুই হবে না। যখন বিকজ কে আগে দিচ্ছেন তখন মাঝখানে একটা কমা হবে। আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই, যেমন যদি এমন হয়, দেখেন ইট ওয়াজ রেইনিং, কি রেইনিং হেভিলি। হ্যাঁ, অনেক বৃষ্টি হচ্ছে, মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ইট ওয়াজ রেইনিং হেভিলি। এবার আমরা লিখলাম উই ডিড নট ডেয়ার, আমাদের দুঃসাহস নেই, ডেয়ার টু গো আউট, অর্থাৎ আমাদের বাহিরে যাওয়ার মতো দুঃসাহস নেই। তাহলে দেখেন ইট ওয়াজ রেইনিং হেভিলি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমাদের বাহিরে যাওয়ার মতো কি নেই, বাহিরে যাওয়ার মতো দুঃসাহস নেই, কারণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। এখন আমরা চাইলে এটাকে যে অ্যাজ, সিন্স, বিকজ যে কোনোটা দিয়ে জয়েন করতে পারি। কারণ আমরা চাইলে এভাবে দিতে পারি, উই ডিড নট টা আগে দিতে পারি বা পরে দিলে অসুবিধা নাই। উই ডিড নট ডেয়ার, এটা হচ্ছে ফলাফল, ফলাফলটা হচ্ছে আমাদের বাহিরে যাওয়ার কি নেই, সাহস নেই। আর কেন, কারণটা কি, কারণ হচ্ছে মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে আমরা কারণের আগে অ্যাজ, সিন্স, বিকজ যে কোনোটা দিব। অ্যাজ ইট ওয়াজ, এরপরে রেইনিং হেভিলি, কারণ মুষলধারে কি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে যখন এগুলো পরীক্ষায় আহ যখন আসছে, মানে যে পরীক্ষাগুলোতে বিসিএস এ যখন আসে, তখন 10 মার্কের আসে, পাঁচটা থাকে, পাঁচটাকে জয়েন করাতে হয়, 5 × 2 = 10। তাহলে এটা কারণ, এটা ফলাফল। আমি আবার কারণটাকে পরে দিয়েছি, ফলাফলটাকে আগে দিয়েছি। তবে আমি যদি কারণটাকে আগে দিতাম, তাহলে মাঝখানে একটা কমা হতো, অ্যাজ আগে চলে যেত, মাঝখানে একটা কমা হতো। আরেকটা বাক্য দেখতে পারেন, যেমন যদি এরকম বলা হয় যে হি ওয়াজ সিক, সে অসুস্থ, হি ওয়াজ সিক। আরেকটাতে দিলাম হি ওয়াজ সিক, হি কুড নট গো টু স্কুল, সে অসুস্থ ছিল তাই সে স্কুলে যায় নাই। তাহলে আপনি চাইলে এটাকে সিন্স দিয়ে করতে পারেন, যেটা দিয়ে খুশি এটা দিয়ে জোড়া লাগাইতে পারেন। সিন্স হি ওয়াজ সিক, যেহেতু সে অসুস্থ ছিল, তাহলে এটা ছিল কারণ। ফলাফলটা কি, ফলাফল হচ্ছে হি কুড নট, সে কি করে নাই, হি কুড নট গো টু স্কুল, আসলে সে স্কুলে যেতে পারে নাই। তাহলে দেখেন সিন্স হি ওয়াজ সিক, যেহেতু অসুস্থ ছিল, এটা কিন্তু ফলাফল। আর হি কুড নট গো টু স্কুল, এটা হচ্ছে ওই ফলাফলটার কারণ। আরেকটা রুলস হচ্ছে, হ্যাঁ এতক্ষণ আমরা দিলাম অ্যাজ, সিন্স, আর একটা কি বিকজ। আর আরেকটা রুল হচ্ছে বিকজ এর সাথে অফ, বিকজ অফ। এই বিকজ অফ এর সাথে কি করতে হবে, বিকজ অফ প্লাস, হ্যাঁ বিকজ অফ প্লাস যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের পজিটিভ অ্যাডজেক্টিভ দিতে হয়। বিকজ অফ এর পরে যে সাবজেক্ট থাকবে ওই সাবজেক্টের পজিটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। এরপরে মূল ভার্বের সাথে আপনাকে আইএনজি করতে হবে, আর আইএনজি যুক্ত ভার্ব না থাকলে সরাসরি নাউন দিতে হবে। আমি আবারও বলি, বিকজ অফ দিয়ে জোড়ানো লাগান যাবে, তো বিকজ অফ দিয়ে জোড়া লাগাইলে এগুলো সিম্পল সেন্টেন্স হবে। মানে দেখো, এখানে দুইটা সেন্টেন্সকে আমি জোড়া লাগিয়ে যেটা পেয়েছি, এটা তো একটা সিম্পল সেন্টেন্স, এটাও একটা সিম্পল সেন্টেন্স। দুইটা জোড়া লাগিয়ে আমি কমপ্লেক্স সেন্টেন্স পেয়েছি। এটা সিম্পল সেন্টেন্স, এটা সিম্পল সেন্টেন্স, দুইটা জোড়া লাগিয়ে আমি কমপ্লেক্স পেয়েছি। কিন্তু বিকজ অফ দিয়ে যখন জোড়া লাগাবো তখন আমি সিম্পলই পাবো। আর আরেকটা কথা বলি, পজিটিভ অ্যাডজেক্টিভ কি, যেমন আই তো সাবজেক্টিভ ফর্ম, তাহলে আই এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। যেমন উই এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে আওয়ার। তাহলে যদি হি হতো, হি এর পজিটিভ অ্যাডজেক্টিভ হিজ। যদি শি হতো, শি এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে হার। যদি এটা দে হতো, দে এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে দেয়ার। আবার যদি দেখেন যে না এটা ইট আছে, ইট এর পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে ইটস। এগুলোকে বলা হয় পজিটিভ অ্যাডজেক্টিভ। যে এই ফর্ম গুলোর নাম হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ। তাহলে বিকজ অফ এর পরে আপনাকে প্রথমে পজিটিভ অ্যাডজেক্টিভ দিতে হবে, এরপরে ভার্বের সাথে আইএনজি বা আইএনজি যুক্ত ভার্ব না থাকলে সরাসরি নাউন দেওয়া যাবে। যেমন দেখেন, যেমন এখন আমরা যদি এটাকে এভাবে করি যে হি ওয়াজ ইল, সে অসুস্থ ছিল। আবার লিখলাম হি কুড নট, সে অসুস্থ ছিল। আবার হি কুড নট প্লে, সে কি করতে পারে নাই, প্লে করতে পারে নাই, খেলাধুলা করতে পারে নাই। তাই
এখন এই দুইটা বাক্যকে অ্যাজ, সিন্স, বিকজ দিয়েও করতে পারবো, আবার চাইলে আমি বিকজ অফ দিয়ে করতে পারবো। বিকজ অফ দিয়ে করলে বাক্যটা সিম্পল থাকবে, মানে এটাও সিম্পল এটাও সিম্পল। এখন বিকজ অফ দিয়ে করার কারণে যে বাক্যটা পাবো এটাও সিম্পল, সিম্পল সেন্টেন্স। বিকজ অফ এর পরে যে ভার্বটা সাবজেক্টটা আছে হি, হি এর পজিটিভ অ্যাডজেক্টিভ লাগবে হিজ, তাহলে বিকজ অফ হিজ। এবার এখানে যে ভার্বটা আছে ওয়াজ, ওয়াজ এর আইএনজি করে দিতে হবে। ওয়াজ এর আইএনজি হচ্ছে কি বলতো, বিং, তাহলে বিকজ অফ হিজ বিং ইল, কমা, কমা দিয়ে এবার বাকি অংশ যেটা আছে হি কুড নট, কি বলো, হি কুড নট প্লে, সে কি করতে পারে না, সে খেলা করতে পারে না। তাহলে দেখেন খুব সহজ, খালি মাথায় রাখবেন যে হিজ পজিটিভ অ্যাডজেক্টিভ আইএনজি করে দিয়ে ইল। আবার আরেক ভাবে করা যায়, আপনি চাইলে বিকজ অফ, বিকজ অফ এটা ইয়া করবেন, করার পরে আবার এই যে হিজটা আছে না, এই যে হিজ, এই হিজটা আপনি এভাবে হিজ রাখবেন, দেখে আবার এই যে বিং ইল, এটাকে আপনি ইলনেস করে দিবেন, বিং ইল কি করে দিবেন, ইলনেস। ঠিক আছে, কারণ হিজ বিং, বিংটা তো ভার্বের সাথে আইএনজি, কিন্তু হিজ এর পরে ইলনেস হচ্ছে নাউন, মানে ভার্বের সাথে আইএনজিও দেওয়া যাবে আবার সরাসরি নাউনও দেওয়া যাবে। বিং দিলে ইল অথবা সরাসরি ইলনেস, তাহলে বিকজ অফ হিজ ইলনেস, কমা, কমা দিয়ে আবার যে বাকি অংশ হি কুড নট, ঠিক আছে, হি কুড নট প্লে, সে কি করতে পারে না, সে প্লে করতে পারে না, হি কুড নট প্লে। আচ্ছা, তাহলে বিকজ অফ হিজ ইলনেস, হ্যাঁ, তার অসুস্থতার কারণে হি কুড নট, কি হয়েছে, হি কুড নট প্লে, অর্থাৎ অসুস্থতার কারণে কি করতে পারে নাই, প্লে করতে পারে নাই। এখন দেখো আবারও বলি, যখন হিজ হয়েছে তখন হিজ এর পরে বিং, ভার্বের সাথে আইএনজি, এরপরে ইল। আজ আমরা আবার এটা কি দিয়েছি, হিজ এর পরে আবার এটা সরাসরি নাউন ফর্ম দিয়েছি, মানে ফর্মে কারেক্ট, আপনি যেভাবে খুশি ওইভাবেই করতে পারেন। আচ্ছা, আরো উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, যেমন, যেমন দেখেন হি হ্যাড এ লট অফ ওয়ার্ক, সে কি করছে, সে প্রচুর কাজ করছিল, হি হ্যাড এ লট অফ ওয়ার্ক, বা তার প্রচুর কাজ ছিল, হি হ্যাড এ লট অফ ওয়ার্ক। আবার আরেকটা বাক্য লিখলাম, হি লেফট, সে চলে গিয়েছিল, হি লেফট দা প্লেস, মানে সে জায়গাটা ত্যাগ করেছিল, কিভাবে বলতো, আর্লি, দ্রুত ত্যাগ করেছিল। তাহলে দেখো সে আহ, তার অনেক কাজ ছিল, সে জায়গাটা দ্রুত ত্যাগ করলো, তাহলে জায়গাটা দ্রুত ত্যাগ করলে এটা হচ্ছে ফলাফল, আর অনেক কাজ ছিল এটা হচ্ছে আসলে কারণ। এখন আমি যদি এটাকে বিকজ দিয়ে করি, বিকজ দিয়ে করলাম, এবার এই যে এখানে যে হ্যাডটা আছে না, হ্যাড, তো এই বিকজ এর পরে বিকজ এর অফ দিয়ে, বিকজ দিয়ে তো করা যাবে, বিকজ অফ দিয়ে করলে যে হি, হি এর পজিটিভ অ্যাডজেক্টিভ কি হয়ে যাবে, হিজ, আর ওই যে হেড, হেড এর সাথে আইএনজি করে দিলে আমরা কি পাবো, এটা বলতো হ্যাভিং। বিকজ অফ হ্যাভিং আ লট অফ মানি, বিকজ অফ হ্যাভিং আ লট অফ ওয়ার্ক, প্রচুর কাজ থাকার কারণে, বিকজ অফ মানে কারণে, ওই যে হ্যাভের আইএনজি হচ্ছে হ্যাভিং, প্রচুর কাজ থাকার কারণে, তারপরে আবার বাকি অংশ হি লেফট দা প্লেস আর্লি, যা আছে তাই, সে দ্রুত জায়গাটা কি করলো, ত্যাগ করলো। তাহলে আবারও বলি, এখন পরীক্ষার হলে আপনি কি বিকজ দিয়ে করবেন না বিকজ অফ দিয়ে করবেন, আপনার ইচ্ছা, যেভাবে করেন সবই কারেক্ট হবে, তবে বিকজ দিয়ে, এস দিয়ে, সিন্স দিয়ে করলে কমপ্লেক্স সেন্টেন্স হবে, আর বিকজ অফ দিয়ে করলে ওই সিম্পলে থাকবে, বাক্যটা একটু বড় হবে কিন্তু সিম্পলে থাকবে। একটু ওয়েট করেন 2 মিনিট।
আচ্ছা, ওকে, আমি এক মিনিট। ওকে, এখন আমরা যে নিয়মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, প্রেজেন্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল অথবা যদি পারফেক্ট পার্টিসিপল, যে কোনো একটা, প্রেজেন্ট পার্টিসিপল অথবা পারফেক্ট পার্টিসিপল যে কোনো একটা দিয়ে করা যাবে। এখন প্রেজেন্ট পার্টিসিপল মানে হচ্ছে যে কোনো ভার্বের সাথে আইএনজি যোগ করা। ওটা জেরান্ড হয়, বাট এখানে জেরান্ড না, এটা প্রেজেন্ট পার্টিসিপল আর কি। আর পারফেক্ট পার্টিসিপল মানে হচ্ছে হ্যাভিং, হ্যাভিং এর পরে যে ভার্বটা আছে তার পাস্ট পার্টিসিপল দেওয়া। তাহলে যদি আপনি হ্যাভিং এর পরে পাস্ট পার্টিসিপল দেন তাহলে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল, আর যদি সরাসরি আইএনজি দিয়ে করেন তাহলে প্রেজেন্ট পার্টিসিপল। যেমন আমরা যদি এরকম বলি যে আই স হিম, আমি তাকে দেখেছিলাম। আর আরেকটা হচ্ছে আই স্টুড, আই স্টুড অন দা ওয়ে, আমি আই স্টুড অন দা ওয়ে, আমি রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলাম। তাহলে দেখেন, আমি তাকে দেখেছিলাম, আমি রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলাম, তার মানে এটা হচ্ছে কি, তাকে দেখার কারণেই কিন্তু আমি রাস্তায় কি করেছিলাম, দাঁড়িয়ে গিয়েছিলাম। তাহলে এরকম বলতে পারেন যে তাকে দেখে, মানে বিকজ অফ দিয়ে পড়লেও হবে, আবার এইভাবে পড়লে হবে, তাকে দেখে, মানে এটার অর্থ এরকম হবে যে তাকে দেখে আমি রাস্তায় দাঁড়িয়ে গেলাম। তাহলে এই যে মূল যে ভার্বটা আছে এটার আইএনজি করে দিতে হবে, সিং। তাহলে এরকম হবে সিং হিম, তাকে দেখে, কমা আমি রাস্তায় দাঁড়িয়ে গেলাম, কি হবে, আই স্টুড, আই স্টুড অন দা ওয়ে, আমি রাস্তায় দাঁড়িয়ে গেলাম। এই সেম সেম জিনিসটাই আপনি যদি এই এটা দিয়ে করেন পারফেক্ট পার্টিসিপল, তখন এমন হবে হ্যাভিং, হ্যাভিং, হ্যাভিং এর পরে এবার সি এর পাস্ট পার্টিসিপল কে বলো, সিন। তাহলে হ্যাভিং সিন হিম, তাকে দেখার পরে বাকি অংশ যা আছে তাই, আই স্টুড অন দা ওয়ে। এটার অর্থ হচ্ছে তাকে দেখে, আর এটার অর্থ হচ্ছে তাকে দেখার পরে। তাহলে একটা হচ্ছে তাকে দেখে আর একটা হচ্ছে তাকে দেখার পরে। তাহলে তাকে দেখে, তাকে দেখার পরে, দুইটা অর্থ প্রায় কাছাকাছি, কিন্তু এটার অর্থ হচ্ছে তাকে দেখে দাঁড়িয়ে গেলাম, আর এটার অর্থ হচ্ছে তাকে দেখার পরে, দেখার পরে আমি কি করলাম, দাঁড়িয়ে গেলাম, দেখার পরে দাঁড়িয়ে গেলাম। এবার আরেকটা দেখেন, আমরা যদি এরকম বলতাম যে আই স্টুড অন দা ওয়ে, আমি দাঁড়িয়ে গেলাম কোথায় বলেন, রাস্তায়, আই স্টুড অন দা ওয়ে। আবার এটা বলা হইলো যে আই এনজয়েড, আমি উপভোগ করলাম,
দ্য সিনারি, আমি দৃশ্যটাকে উপভোগ করলাম। তাহলে আই স্টুড অন দ্য ওয়ে, আই এনজয়েড দ্য সিনারি। এবার দেখেন ওই যে রাস্তায় দাঁড়িয়ে সিনারিটা উপভোগ করলাম, তাহলে স্টুডের আইএনজি হয়ে যাবে কি বলেন, স্টুডের আইএনজি হয়ে যাবে স্ট্যান্ডিং। তাহলে স্ট্যান্ডিং অন দা ওয়ে, স্ট্যান্ডিং অন দা ওয়ে মানে হচ্ছে রাস্তায় দাঁড়িয়ে। তাহলে রাস্তায় দাঁড়িয়ে আমি কি করেছি, তাহলে রাস্তায় দাঁড়িয়ে আই এনজয়েড দা সিনারি, আমি সিনারিটা উপভোগ করেছি। তাহলে দেখেন যখন আপনি মানে রাস্তায় দাঁড়িয়ে, তাহলে এটাকেও আপনি আবার ওই যে আগের মতো হ্যাভিং স্টুড, হ্যাভিং দিয়ে আবার হ্যাভিং এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল কি হবে, স্টুড, এইভাবেও আপনি চাইলে করতে পারেন। আচ্ছা আরেকটা দেখেন, যেমন আমরা যদি এরকম বলি যে হি হ্যাড, হি হ্যাড কমপ্লিটেড, হি হ্যাড কমপ্লিটেড দা ওয়ার্ক, সে কাজটা কি বলো, সে কাজটা করেছিল, কমপ্লিট করেছিল। এবার আরেক বাক্যে দিলাম হি কেম ব্যাক, সে ফিরে এসেছিল। তো এখন দেখেন হি কেম ব্যাক, সে ফিরে এসেছিল। এখন ওই যে হেড এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, এটা এমনি তো পাস্ট পারফেক্ট টেন্স। আপনাদের এটা আরো সহজে, হেডটাকে কি করে দিবেন, হ্যাভিং করে দিবেন, হ্যাভিং। হ্যাভিং এর পরে এবার হ্যাভিং কি হয়ে যাবে, হ্যাভিং কমপ্লিটেড, হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক, কাজটি কি করার পরে বলো, কাজটি কমপ্লিটেড করার পরে এবার বাকি অংশ হচ্ছে কমা দিয়ে হি কেম ব্যাক, সে কি করেছিল, সে মানে ফিরে এসেছিল। তাহলে এইভাবে করে আপনি জয়েন করতে পারবেন। আমি আরেকটা দেখাই, যেমন আমরা একটা বড় বাক্য দিই, তিনটা বাক্য যদি থাকে, যদিও পরীক্ষায় তিনটা বাক্য আসে না, দুইটাই আসে, তারপরে একই কথা। দা বয় স্যাট অন এ চেয়ার, ছেলেটা একটা চেয়ারের মধ্যে বসেছিল, এটা একটা বাক্য, ছেলেটা একটা চেয়ারে বসেছিল। বি নাম্বার বাক্যে বললাম হি ওয়াজ রিডিং, সে পড়তেছিল, হি ওয়াজ রিডিং আ বুক, সে একটা বই পড়ছিল। তাহলে ছেলেটা চেয়ারে দাঁড়িয়ে, চেয়ারে বসে একটা বই পড়ছিল। আরেক বাক্যে বললাম দা বুক ওয়াজ, দা বুক ওয়াজ ভেরি ভেরি ইনফরমেটিভ, বইটা অনেক ইনফরমেটিভ, মনে করেন বইটা অনেক ইনফরমেটিভ, তথ্যবহুল। এখন দেখেন আমরা যদি এই তিনটা বাক্যকে জয়েন করতে যাই, তাহলে প্রথমে বলেছি ছেলেটা একটা চেয়ারে বসেছিল, আবার বলেছে বই পড়ছিল, বইটা ইম্পর্টেন্ট মানে ইনফরমেটিভ। তাহলে বই চেয়ারে বসেছিল, সেট, তাহলে ওই যে সেটের আইএনজি কি বলতো, সিটিং। তাহলে আমরা এইভাবে বলতে পারি সিটিং অন এ চেয়ার, একটা চেয়ারে বসে, সিটিং অন এ চেয়ার, একটা চেয়ারে বসে ছেলেটা একটা বই পড়েছিল। দা বয়, দা বয় ওয়াজ রিডিং, একটা চেয়ারে বসে ছেলেটা একটা বই পড়েছিল। দা বয় ওয়াজ রিডিং আ বুক, ছেলেটা একটা বই পড়ছিল। তাহলে একটা চেয়ারে বসে ছেলেটা একটা বই পড়ছিল, দুইটা বাক্য হয়ে গেল। এবার বইটা হচ্ছে ইনফরমেটিভ, তাহলে আমরা বইটা ইনফরমেটিভ কে বলেন, বইটা। তাহলে আমরা এইভাবে বলতে পারি দ্যাট, দ্যাট ওয়াজ, ওই যে রিলেটিভ প্রনাউন আর কি, দ্যাট দিয়ে, দ্যাট বলতে এখানে দ্যাট এর অ্যান্টিসিডেন্ট, দ্যাট বলতে বইকে বোঝাচ্ছে। তাহলে দ্যাট ওয়াজ ভেরি, দ্যাট ওয়াজ ভেরি কি বলতো, ভেরি ইনফরমেটিভ। তাহলে দেখো সিটিং অন এ চেয়ার, চেয়ারে বসে, দা বয় ওয়াজ রিডিং এ বুক, ছেলেটা একটা বই পড়ছিল। তো বইটা অনেক ইনফরমেটিভ, এটার পরিবর্তে আমরা লিখলাম দ্যাট ওয়াজ ভেরি ইনফরমেটিভ, বইটা আসলে অনেক মানে অনেক ইনফরমেটিভ। তাহলে এইভাবে করে জয়েন করাইতে পারবেন। জয়নিং এর কিছু নিয়ম আছে, আরো কয়েকটা নিয়ম আছে, এগুলো একটু জেনে নিলেই হবে। আর পরীক্ষায় এরকম বাক্য থাকে না, পরীক্ষায় প্যাসেজ আলোকে বাক্য থাকে, প্যাসেজ যে সম্বন্ধে বাক্যগুলো ওই সম্বন্ধে আর কি, প্যাসেজ থেকেই থাকে আর কি, এর বাহিরে না, প্যাসেজের ভিতর থেকেই সব বাক্য তুলে দেয়, প্যাসেজে যেটা আছে ওই বাক্যগুলো তুলে দেয় ওরা। আরেকটা রুল হচ্ছে ভাইয়া, সো ডট ডট দ্যাট এর, সো ডট ডট দ্যাট এর বাংলা অর্থ হচ্ছে, সো মানে হচ্ছে এতই, আর ডট ডট মানে হচ্ছে যে, এতই যে। দেখেন সো দ্যাট দ্যাট দিয়ে জয়েন করাতে গেলে প্রথম বাক্যে, প্রথম বাক্যের ভিতর যে টু থাকে, টু অথবা ভেরি অথবা কোয়াইট, এগুলো থাকতে পারে। প্রথম বাক্যের টু, ভেরি বা কোয়াইট এগুলা উঠে যাবে, উঠে গিয়ে সো বসবে, এবং প্রথম বাক্যের শেষে দ্যাট বসবে, মানে এই টু, ভেরি, কোয়াইট এগুলো উঠে গিয়ে সো বসবে এবং বাক্যের শেষে দ্যাট বসবে। ব্যাপারটা কেমন দেখেন, যদি এমন বলি
যে দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, ইজ ভেরি উইক, বৃদ্ধ লোকটি আসলে অনেক দুর্বল, ভেরি উইক। আবার আরেক বাক্যে লিখলাম হি ক্যান নট ওয়াক, সে হাঁটতে পারে না। তাহলে লোকটা অনেক দুর্বল, আবার বললাম সে হাঁটতে পারে না। দেখেন এখানে ভেরি আছে, দেখছেন ভেরি। তাহলে দেখেন এটা হবে এরকম, জয়েন করালে এমন হবে, দ্য ওল্ড ম্যান ইজ, এই ভেরিটা বাদ দিয়ে আপনাকে সো দিতে হবে। দ্য ওল্ড ম্যান ইজ সো উইক, বৃদ্ধটা ছিল অনেক দুর্বল। এবার বাক্য তো শেষ, প্রথম বাক্যটা তো শেষ। প্রথম বাক্য শেষ হওয়ার পরে এরপরে দিতে হবে দ্যাট, দ্যাট দিয়ে আবার বাকি অংশ লিখে ফেলতে হবে। হি ক্যান নট, হি ক্যান নট কি বলেন, ক্যান নট ওয়াক, সে কি করতে পারে না বলেন, হাঁটতে পারে না। এগুলো আসলে এগুলা আমরা আসলে এইভাবে মানে ওই যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করার সময় এভাবে পড়ছিলাম। দেখেন মনে করে দেখেন এরকম, আই এম টু উইক, আমরা আই এম টু উইক টু ওয়াক, আমি হাঁটতেও দুর্বল। তাহলে এটা ছিল ওই যে সিম্পল সেন্টেন্স টু টু। এগুলোকে কমপ্লেক্স আমরা এভাবে করতাম, আই এম সো উইক, আমি এতই দুর্বল, দ্যাট যে আমি ক্যান নট ওয়াক, আমি কি করতে পারি না বলেন, হাঁটতে পারি না। তাহলে সো উইক দ্যাট আই ক্যান নট। এটাকে আমরা আবার কম্পাউন্ড এভাবে, আই এম সো এর পরিবর্তে আমরা দিয়েছি ভেরি, তাহলে আই এম ভেরি উইক, আমি খুব দুর্বল, এবং এন্ড বাকি অংশ যেটা আছে ওইটাই, আই ক্যান নট ওয়াক, আমি খুব দুর্বল এবং আমি কি করতে পারি না, আমি হাঁটতে পারি না, আই ক্যান নট ওয়াক। তাহলে খেয়াল রাখতে হবে, সিস্টেম হবে সো এর পরে ডট 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 দ্যাট, দ্যাট এর পরে কিন্তু আবার সাবজেক্ট দিতে হবে, এরপর অবশ্যই একটা ক্যান বা কুড আনতে হবে, ক্যান বা কুড। এরপরে ভার্বের ওয়ান, যে ভার্বটা আছে তার বেস ফর্ম। স্ট্রাকচারটা এরকম, সো ডট ডট দ্যাট, আমরা যদি সো দ্যাট দ্যাট দিয়ে জয়েন করি তাহলে সাবজেক্টের পরে ক্যান বা কুড, এরপরে হচ্ছে ভার্বের ওয়ান, ক্যান বা কুড লাগবে, এরপরে ভার্বের ওয়ান লাগবে। এতটুকু বুঝতে পেরেছেন একটু বলেন তো? আচ্ছা, ক্লিয়ার, ওকে। এবার আরেকটা হচ্ছে সো দ্যাট এর মতো, কিন্তু এটা সো দ্যাট না, সো ডট ডট দ্যাট, এটা শুধু সো দ্যাট। সো দ্যাট অথবা সো দ্যাট এর পরিবর্তে হইতে পারে ইন অর্ডার দ্যাট, এই দুইটার বাংলা অর্থ একই, যে কোনো একটা থাকতে পারে একই অর্থ। এগুলোর অর্থ হচ্ছে যাতে বা যাতে করে, সো দ্যাট মানে হচ্ছে যাতে বা যাতে করে। আচ্ছা, এবার একটা কথা বলে, সেটা হচ্ছে এখানে এই ধরনের বাক্যের ক্ষেত্রে প্রথম বাক্যের শেষে, একদম প্রথম বাক্য যখন শেষ হয়ে যাবে জয়েন করার সময়, তো প্রথম বাক্যের শেষে আপনি সো দ্যাট বসাবেন, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট। এবার দ্বিতীয় বাক্যের দ্বিতীয় বাক্যের যে দ্বিতীয় বাক্যে ক্যান বা কুড বসে। এখন দ্বিতীয় বাক্যে যখন একটু বুঝাই বলি, আর মানে উদাহরণ দিয়ে বলি, রুলস দিলে বুঝবেন না। শোন, আমরা যদি বলি উই ইট রাইস, আমরা ভাত খাই। এবার লিখলেন উই ওয়ান্ট টু লিভ, আমরা ভাত খাই, আমরা আমরা বাঁচতে চাই, আমরা ভাত খাই, আমরা বাঁচতে চাই। তাহলে উই ইট রাইস, আমরা ভাত খাই, ওটা হচ্ছে আমরা বাঁচতে চাই। তাহলে একটা হচ্ছে ইট আর একটা হচ্ছে ওয়ান টু। এবার দেখেন, এখন আমরা ভাত খাই, আমরা বাঁচতে চাই, মানে আমরা ভাত খাই যাতে আমরা বাঁচি। তাহলে উই ইট, আমরা রাইস, উই ইট রাইস। এবার আমরা কি করব, এটা সো দ্যাট দিব, উই ইট রাইস সো দ্যাট, সো দ্যাট, সো দ্যাট দেওয়ার পর এবার ওই যে সাবজেক্ট আবার কে, উই। এবার এই যে ওয়ান টুটা, এটা বাদ যাবে, এটা এই ওয়ান টুটা বাদ দিয়ে আমরা ক্যান বা কুড, তাহলে উই ক্যান লিভ, যাতে আমরা কি করতে পারি, বাঁচতে পারি।
ক্যানের পরিবর্তে কিন্তু মেও দেওয়া যায়, আবার ক্যানের পরিবর্তে আপনি চাইলে মাইটও দিতে পারবেন। মে মাইট যে কোনোটাই দেওয়া যাবে, ক্যানটা একটু কমন, বাট মে মাইট দিলেও সমস্যা নেই। আরেকটা উদাহরণ দিয়ে বলি, যেমন সাকিব সাকিব রিডস 10 hours, সাকিব 10 ঘন্টা পড়ে, 10 hours ইন আ ডে। সাকিব একদিনে 10 ঘন্টা পড়ে। আবার আমরা আরেক বাক্যে বললাম হি ওয়ান্টস টু হি ওয়ান্টস টু স্ট্যান্ড হি ওয়ান্টস টু স্ট্যান্ড ফাস্ট। সে কি হইতে চায়? সে ফাস্ট হইতে চায়। ইন দা ক্লাসে সে ফাস্ট হতে চায়। খেয়াল করে দেখেন, সাকিব একদিনে 10 ঘন্টা পড়ে। কেন 10 ঘন্টা পড়ে? সে যাতে ক্লাসে কি হয়, ফাস্ট হয়। যে ওয়ান্টস টু, এটা বাদ দিয়ে ক্যান কুড দিয়ে দিতে হবে। তাহলে জয়নিং করালে এমন হবে সাকিব রিডস 10 hours, সাকিব কি করে 10 ঘন্টা পড়ে। ইন আ ডে, একদিনে। এবার সো দ্যাট দিলেও হবে, আবার ইন অর্ডার দ্যাট দিলে হবে। সো দ্যাট সাবজেক্ট কে? হি। আর ওয়ান্টস টু হয়ে যাবে ক্যান, সো দ্যাট হি ক্যান আর স্ট্যান্ড ফাস্ট ইন দা ক্লাস, যাতে করে সে ক্লাসে কি হয়, ফাস্ট হয়। তাহলে যখনই দেখবেন যে 1 2 আছে দ্বিতীয় বাক্যে 1 2, তখনই ওটা ক্যান বা কুড হয়ে যাবে। আর প্রথম বাক্যের শেষে কি বসবে? সো দ্যাট বসবে। সো দ্যাট মানে হচ্ছে যাতে বা যেন। এবার দেখেন, যদি এমন হয় যে একটা বাক্য আরেকটার বিপরীত, একটা বাক্য অন্যটির বিপরীত, একটা আরেকটার বিপরীত অর্থ দেয়, সম্পূর্ণ বিপরীত সেন্স দেয়, তখন কি হবে? যেমন she tried, সে চেষ্টা করেছিল। কি চেষ্টা করেছিল? she tried several times, সে কয়েকবার চেষ্টা করেছিল। এরপরে লিখলাম she failed, সে ফেল করেছে। কোথায়? she failed in the exam, সে পরীক্ষায় কি করেছে? ফেল করেছে। তাহলে দেখো she tried several times, সে কয়েকবার চেষ্টা করেছে, আবার বললাম সে পরীক্ষায় ফেল করেছে। তাহলে দেখেন, একটা মানুষ কয়েকবার চেষ্টা করলে তো ফেল করার কথা না, পাস করার কথা, কিন্তু সে কয়েকবার চেষ্টা করেছে, বাট সে কি করেছে? সে ফেল করেছে, তার ব্যাড লাক, সে ফেল করেছে। তাহলে দেখো, একটা একটা বিপরীত হইলে ওই বাক্যগুলোকে হয় দো দিয়ে, না হলে আমরা অলদো দিয়ে জয়েন করাইতে পারি। দো অলদো দেওয়ার পরে এখানে সাবজেক্ট যা আছে তাই শি। দো অলদো শি ট্রাইড সেভারেল কি হবে? সেভারেল টাইমস। একটা কমা দিবেন, কমা দিয়ে এবার বাকি অংশ যেটা আছে she failed in the exam, সে পরীক্ষায় কি করেছিল? she failed in the exam, সে পরীক্ষায় ফেল করেছিল। তাহলে দেখো, দো অলদো দিলাম, তাহলে এবার ওই যে কমা দিয়ে বাকি অংশ। এখন এই সেম বাক্যকে আমরা চাইলে বাট দিয়ে করতে পারি। বাট দিয়ে করলে সেটা কম্পাউন্ড হয়ে যাবে, সেটার এখন যেটা আছে দো অলদো, এটা কমপ্লেক্স। বাট দিয়ে করলে কম্পাউন্ড হয়ে যাবে। বাট দিয়ে করলে এমন হবে she tried several times, সে কয়েক ঘন্টা ধরে কি করলো? চেষ্টা করলো। একটা বাট দিব, বাট এবার she failed in the exam, সে পরীক্ষায় কি করেছে? ফেল করেছে। আরেকটা দেখো, রহিম ওয়াজ সিক, রহিম কি? রহিম অসুস্থ ছিল, রহিম ওয়াজ সিক। এরপরে হি অ্যাটেন্ডেড দা সিরিমনি, সে অনুষ্ঠানে কি করেছে? অংশ নিয়েছে। তাহলে রহিম অসুস্থ ছিল, আবার অনুষ্ঠানে অংশ নিয়েছে, তার মানে একটার একটার বিপরীত সেন্স প্রদান করছে। কারণ একটা মানুষ অসুস্থ থাকলে তো আর অনুষ্ঠানে অংশ নিত না, সে অসুস্থ আবার অনুষ্ঠানে অংশ নিয়েছে, একটার একটার বিপরীত। তখন এটাকে আপনি দো অলদো দিয়ে করতে পারবেন, বাট দিয়ে করতে পারবেন, আবার চাইলে ইনস্পাইট দিয়েও করতে পারবেন। ইনস্পাইট দিলে সিম্পল সেন্টেন্স হয়ে যাবে। ইন স্পাইট অফ, তখন এটা সিম্পল সেন্টেন্স হয়ে যাবে, কমপ্লেক্স কম্পাউন্ড হবে না। ইন স্পাইট অফ
তাহলে যে রহিম ওয়াজ সিক, তাহলে ইন স্পাইট অফ হবে ইন স্পাইট অফ রহিম, ওই যে পজিটিভ অ্যাডজেক্টিভ, রহিমের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে রহিমস, ইন স্পাইট অফ রহিমস, এবার ওই যে ওয়াজটা হয়ে যাবে বিং, ইন স্পাইট অফ রহিমস বিং সিক, অথবা সরাসরি রহিম সিকনেসও দেওয়া যাবে, রহিমস বিং সিক, কমা বাকি অংশ লিখবেন হি অ্যাটেন্ডেড দা সিরেমনি, সে পরীক্ষায় কি করেছে, অংশ নিয়েছে। তাহলে ইন স্পাইট অফ দিয়ে রহিমের পজিটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে রহিমস, তাহলে রহিমস বিং সিক, হি অ্যাটেন্ডেড দা সিরেমনি, সে সিরেমনিতে কি করেছে, অ্যাটেন্ড করেছে। এবার আমরা আরেকটা নিয়ম পড়াই, সেটা হচ্ছে বাক্যে যখন কোনো বাক্য আপনি চাইলে নো সুনার দিয়েও জয়েন করানো যায়, নো সুনারের সাথে ডট 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 দেন, THAN দেন, নো সুনার এরপরে কি থাকে বলো, নো সুনার দেন, যেমন নো সুনার দেন মানে হচ্ছে তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ বা যেই মাত্র না, তৎক্ষণাৎ বা যেই মাত্র না, মানে তৎক্ষণাৎ বা যেই মাত্র না আমরা কাজটা করি, যেই মাত্র না। যেমন দেখো দা স্টুডেন্টরা বা ছাত্রছাত্রীরা, দা স্টুডেন্টস হ্যাড সিন দ্য টিচার, ছাত্রছাত্রীরা টিচারকে কি করলো, দেখলো। আবার আরেক বাক্যে লেখা দে স্টুড, তারা দাঁড়িয়ে গেল, স্টুড আপ, তারা দাঁড়িয়ে গেল, ফ্রম দা চেয়ার, তারা চেয়ার থেকে কি করলো, চেয়ার থেকে তারা দাঁড়িয়ে গেল। তাহলে দেখো দা স্টুডেন্টস হ্যাড সিন দ্য টিচার, দে স্টুড আপ ফ্রম দা চেয়ার। তাহলে দেখেন তারা চেয়ার থেকে কখন দাঁড়িয়ে গেল, টিচারকে দেখতে না দেখতে, আমরা বলি না টিচার ক্লাসে আসতে না আসতে, দেখতে না দেখতেই। এখন এই ধরনের স্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখবেন, এই যে নো সুনার যে দিচ্ছেন, শুধু নো সুনার দিলেই হবে না, নো সুনারের পরে আপনাকে হ্যাড দিতে হবে, হ্যাড, অবশ্যই হ্যাড লাগবে। নো সুনারের পরে হ্যাড দিয়ে এরপরে সাবজেক্ট দিতে হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে বাক্য যখন শেষ হবে তখন আপনাকে দেন দিতে হবে, দেন। আমি আবারও বলি, প্রথম বাক্যটা নো সুনার দিয়ে শুরু হবে, এরপরে সরাসরি সাবজেক্ট হবে না, আগে হেড হবে, এরপরে সাবজেক্ট হবে, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, এরপরে বাক্যটা শেষ হয়ে গেলে কি হবে, দেন হবে। যেমন এরকম হবে, নো সুনার হেড দা স্টুডেন্টস, সাবজেক্ট হচ্ছে স্টুডেন্টস, নো সুনার হেড দা স্টুডেন্টস। এবার ভার্বের পাস্ট পার্টিসিপল কে বলেন, সিন, নো সুনার হেড দা স্টুডেন্ট সিন দা টিচার, অর্থাৎ স্টুডেন্টরা টিচারকে দেখতে না দেখতেই, এবার এখানে একটা কি হবে বলতো, দেন হবে, THAN দেন। এবার এখানে একটা দেন দিতে হবে, দেনের পরে আবার ওই যে বাকি অংশ যেটা আছে দে দিয়ে আবার দে স্টুড আপ, তারা কি করেছিল, দাঁড়িয়ে গিয়েছিল। এবার বাকি অংশ যেটা আছে সেটাই ফ্রম দা চেয়ার, তারা চেয়ার থেকে কি করেছিল, দাঁড়িয়ে গেছিল। নো সুনার হ্যাড দ্য স্টুডেন্টস সিন দ্য টিচার, ওই যে দেন, অর্থাৎ স্টুডেন্টদেরকে স্টুডেন্টরা টিচারকে দেখতে না দেখতে তারা দাঁড়িয়ে গেল, চেয়ার ছেড়ে উঠে গেল। আরেকটা দেখেন, যেমন এরকম যদি থাকে যে উই হ্যাড রিচড দ্য স্টেশন, আমরা স্টেশনে কি করলাম, রিচ করলাম বা পৌঁছলাম। আরেক বাক্যে বলা হয়েছে at once the train কি বলো, left, আমরা স্টেশনে পৌঁছলাম, at once the train left, তাহলে আমরা স্টেশনে পৌঁছলাম,
তখন সাথে সাথে অ্যাডভান্স মানে সাথে সাথে ট্রেনটা কি করলো, ছেড়ে দিল। তাহলে আমরা যদি এটাকে নো সুনার দিয়ে জয়েন করি তাহলে এরকম হবে, নো সুনার। নো সুনারের পর আগে হেড লাগবে, হেড। হেডের পরে সাবজেক্ট কে বলো, উই। নো সুনার হেড উই রিচড দা স্টেশন। আমরা স্টেশনে পৌঁছতে না পৌঁছতেই এবার একটা কি লাগবে, দেন। দেন দিলে এবার এই নো সুনার মানে তো তৎক্ষণাৎ, এবার আর এট ওয়ান্স এটা দেওয়া লাগবে না, কারণ এট ওয়ান্স মানে হচ্ছে তাৎক্ষণিক বা তৎক্ষণাৎ। এখন নো সুনার তো আমরা দিছি, এই জন্য এট ওয়ান্সটা আর দেওয়া লাগবে না এখানে। দেন দা ট্রেন, বাকি অংশ যেটা আছে সেটাই, দেন দা ট্রেন লেফট। ট্রেনটা তখন কি করলো, লেফট করলো। এখন আরেকটা জিনিস দেখেন, সেটা হচ্ছে কি জানেন, এই বাক্যগুলোকে আপনি চাইলে হার্ডলি দিয়েও করতে পারবেন। হার্ডলি, যেমন নো সুনারের জায়গায় আপনি হার্ডলি দিলেন, হার্ডলি হ্যাড, যেভাবে আছে সব একই রকম থাকবে। শুধু এই যে দেন এর জায়গায় হার্ডলি হ্যাড, এটা দেন এর জায়গায় এটা হয়ে যাবে হোয়েন, হার্ডলি হোয়েন। বাকি অংশ ঠিক থাকবে। মানে নো সুনার দিয়ে করলে দেন, আর একই জিনিস যদি আপনি হার্ডলি দিয়ে করেন তাহলে হোয়েন। আবার আপনি চাইলে স্ট্রেসলি দিয়েও করতে পারবেন, স্ট্রেসলি। তখন তখন এটা হোয়েন হইতে পারে, আবার বিফোরও হতে পারে। বাকি অংশ সব মানে সব সেম থাকবে। নো সুনার হইলে দেন, হার্ডলি দিয়ে করলে হোয়েন, আর যদি আপনি স্পেসলি দিয়ে করেন তাহলে হোয়েন বা বিফোর, যে কোনোটাই কারেক্ট হয়। নেক্সট রুল হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে যোগ করা। অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হচ্ছে এবং, এন্ড এর যে অর্থ, অ্যাজ ওয়েল এর একই অর্থ। আমরা এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ একই, তবে অ্যাজ ওয়েল অ্যাজ এর নিয়ম হচ্ছে যদি দুটি সাবজেক্ট থাকে, এখানে একটা সাবজেক্ট আবার এখানে একটা সাবজেক্ট, দুইটা সাবজেক্ট যদি একই ধরনের কাজ করে তখন অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করতে পারেন। যুক্ত করার ক্ষেত্রে এখানেও সাবজেক্ট এখানেও সাবজেক্ট, মাঝখানে অ্যাজ ওয়েল অ্যাজ। আর এখানে একটা ভার্ব দিতে হবে, তবে মাথায় রাখতে হবে ভার্বটা সব সময় এই প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে, প্রথম সাবজেক্ট। অর্থাৎ এই সাবজেক্টটা যে অবস্থায় আছে ভার্বটার অবস্থাও তেমন হবে, মানে সিঙ্গুলার সিঙ্গুলার, প্লুরাল প্লুরাল, এরকম। সেকেন্ড সাবজেক্টটা কি অবস্থায় আছে ওটা দেখা দরকার। আমি আবারও বলি, অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করার শর্ত হচ্ছে দুটি সাবজেক্ট যদি একই ধরনের কাজ করে তখন আপনি অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত করতে পারেন। যেমন যেমন আমরা বলতে পারি শি ইজ রাইটিং। শি ইজ রাইটিং, সে কি করছে, সে লিখছে বা চিঠি লিখছে, শি ইজ রাইটিং। আর আমরা আবার বললাম যে হার সিস্টার, শি ইজ রাইটিং, আর আরেকটাতে বললাম হার সিস্টার ইজ রাইটিং, সে লিখছে, আরেকটাতে বললাম তার সিস্টার লিখছে। তো সে এবং তার সিস্টার দুইজন কিন্তু একই ধরনের কাজ করছে, সে এবং তার সিস্টার। তাহলে একই ধরনের কাজ করলে প্রথমে সাবজেক্ট হচ্ছে শি, এরপর হচ্ছে কে বলো, হার সিস্টার। তাহলে শি আগে দিব, এবার একটা কি দিব, এন্ড, শি এন্ড। এবার হার কি হবে, হার সিস্টার। এন্ড, এন্ড দিয়েও করা যাবে, শি এন্ড হার সিস্টার দুইজন না, এন্ড দিয়ে করলাম দুইজন, না আর, আর কি হয়ে যাবে, আর রাইটিং। কিন্তু এই জিনিসটা যদি আপনি অ্যাজ ওয়েল অ্যাজ দিয়ে করেন তাহলে এমন হবে, শি অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার, অ্যাজ ওয়েল অ্যাজ হার সিস্টার। তাহলে দেখো এখানে অ্যাজ ওয়েল অ্যাজ আছে, শি অ্যাজ ওয়েল অ্যাজ। এবার আর হবে না, এবার ওই যে শি অনুযায়ী কি হবে, ইজ হবে, ইজ রাইটিং। পার্থক্যটা আশা করি ধরতে পেরেছেন। যখন আপনি এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের রুল আর কি, এগুলা অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত হলে প্রথম সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে, আর এন্ড দ্বারা যুক্ত হলে তো এমনি প্লুরাল হচ্ছে। আরেকটা দেখো, আই হ্যাভ ডান দা ওয়ার্ক, আমি কাজটি করেছি, আই হ্যাভ ডান দা ওয়ার্ক। তাহলে এখানে কে আছে বলো, হ্যাভ ডান, ভার্ব আর কি। আবার এখানে বলা হচ্ছে রহিম
রহিম হ্যাজ ডান দা ওয়ার্ক। রহিম কি করেছে? কাজটি করেছে। খেয়াল করে দেখো, এটা হ্যাভ ডান, এটা হ্যাজ ডান, একই কিন্তু, মানে কাজ একই, দুইটা সাবজেক্টের সেম কাজ। সেম হলে আমরা as well as দিয়ে যোগ করি। আই as well as কি? সেকেন্ড সাবজেক্ট কে বলো? রহিম। এবার as well as দ্বারা যুক্ত করলে ভার্বটা কিন্তু প্রথম সাবজেক্ট অনুযায়ী হবে। প্রথম সাবজেক্ট কে বলো? আই। তাহলে আই as well as রহিম, আই এর কারণে হ্যাজ হবে না, হ্যাভ ডান দা ওয়ার্ক। আই as well as রহিম হ্যাভ ডান দা ওয়ার্ক। এই হচ্ছে মানে as well as দিয়ে জয়েন করানোর রুলস আর কি। আরেক ধরনের আরেকটা জিনিস দিয়ে জয়েন করাতে হয়, সেটাকে বলা হয় অ্যাপোজিটিভ। অ্যাপোজিটিভ, এটা দিয়েও করা যায় অ্যাপোজিটিভ, অথবা এটার আরেকটা নাম হচ্ছে নাউন ইন, নাউন ইন অ্যাপোজিশন, নাউন ইন অ্যাপোজিশন, অথবা এটাকে বলা হয় কেস ইন অ্যাপোজিশন, কেস, নাউন ইন অ্যাপোজিশন আর একটা হচ্ছে কেস ইন অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিটিভ, নাউন ইন অ্যাপোজিশন অথবা কেস ইন অ্যাপোজিশন, এগুলো দিয়ে জয়েন করাইতে হয়। জিনিসটা কেমন? যেমন আমরা যদি এরকম বলি যে মিস্টার করিম আচ্ছা দেখেন, উদাহরণটা হচ্ছে আমরা যদি এরকম বলি যে মিস্টার করিম ওয়াজ দা, ঠিক আছে, ওয়াজ দা চেয়ারম্যান, মিস্টার করিম ছিলেন চেয়ারম্যান, ঠিক আছে, চেয়ারম্যান অফ A1, একটা কোম্পানির নাম দিলাম A1 কোম্পানি। তাহলে A1 কোম্পানির চেয়ারম্যান হচ্ছেন মিস্টার করিম। পরের বাক্যে বললাম হি ডাইড, তিনি মারা গেলেন, হি ডাইড বাই কোভিড-19, তিনি কিসে মারা গেলেন? তিনি কোভিড-19 মারা গেলেন। তাহলে দেখেন, এখানে দেখেন মারা গেছে কে? হিটাকে মিস্টার করিম, মিস্টার করিমের পরিচয় কি? তিনি চেয়ারম্যান। এই যেটা পরিচয়, এই পরিচয়টাই হচ্ছে নাউন ইন অ্যাপোজিশন। এটা কিভাবে রাখতে হয় দেখেন, আমরা এটা পাংচুয়েশনের ক্লাসও বলেছি। মিস্টার করিম এরকম দিতে হবে, দিয়ে আবার একটা কমা দিবেন, মিস্টার করিম কমা দা চেয়ারম্যান, মিস্টার করিম এরপরে কমা দিয়ে দা চেয়ারম্যান অফ A1 কোম্পানি, মিস্টার করিম যিনি A1 কোম্পানির চেয়ারম্যান, কমা, এবার বাকি অংশ লিখবেন যে ডাইড অফ, তিনি মারা গেলেন কিভাবে? কোভিড-19। তাহলে এই যে দা চেয়ারম্যান অফ A1 কোম্পানি, আসলে ডাইড অফ না, ডাইড বাই হবে, মহামারীতে মারা গেলে বাই হয়, ঠিক আছে, ডাইড বাই। তাহলে সরি, তাহলে ডাইট বাই, ঠিক আছে। তাহলে দেখেন, এই যেটা তার পরিচয়, এটাকে আপনি এখানে রাখবেন, রেখে এখানে একটা কমা আর এখানে একটা কমা দিতে হবে। এই যে অতিরিক্ত পরিচয়টা, এই পরিচয়টাকে গ্রামারের ভাষায় বলা হয় নাউন ইন অ্যাপোজিশন বা অ্যাপোজিটিভ ফ্রেজ। অ্যাপোজিটিভ ফ্রেজ বা এটাকে বলে নাউন ইন অ্যাপোজিশন বা কেস ইন অ্যাপোজিশন, বিভিন্ন নামে ডাকা হয়। যেমন অ্যাপোজিটিভ সেন্টেন্সের শেষে বসানো যায় না, তবে শুরুতে বসানো যায়, শেষে বসানো যায় না। যেমন দা চেয়ারম্যান,
শেষে বসাতে গেলে টেকনিকে বসাতে হবে, আমি আপনাকে বলি। দেখেন, দ্য চেয়ারম্যান অফ A1 কোম্পানি, A1 কোম্পানি, কমা, এবার আপনি লিখতে পারবেন মিস্টার করিম, মিস্টার করিম ডাইড অফ COVID-19। শেষে বসাইতে গেলে এরকম হতে পারে যে আই লাইক বা আই স দ্য ম্যান, আমি লোকটাকে কি করি বল, আমি লোকটাকে চিনি। কমা দিয়ে লিখলেন আমি লোকটাকে চিনি, কমা দিয়ে লিখলেন যে ম্যানেজার, ম্যানেজার অফ দেয়ার কোম্পানি, তাদের কোম্পানির ম্যানেজার, মানে পরিচয় করে দিলেন যে এই লোকটা হচ্ছে তাদের কোম্পানির ম্যানেজার, এই লোকটা সম্পর্কে পরিচয় দিয়ে দিলেন। আরেকটা দেখেন, যেমন আমরা এভাবে বললাম যে মাওলানা, মাওলানা ভাসানী, ঠিক আছে, মাওলানা ভাসানী, বিএচ ভাসানী, ঠিক আছে, ভাসানী, মাওলানা ভাসানী ওয়াজ দ্য লিডার, মাওলানা ভাসানী নেতা ছিলেন, অফ দ্য অপ্রোস্ট, মানে তিনি বিরোধী দলের, অপ্রেসড সরি নির্যাতনকারীদের কি ছিলেন, নেতা ছিলেন, তিনি নির্যাতনকারীদের নেতা ছিলেন। হি ফট, তিনি কি করেছেন, ফাইট করেছেন বা যুদ্ধ করেছেন, এগেইনস্ট, হি ফট এগেইনস্ট ইনজাস্টিস, তিনি ইনজাস্টিসদের বিরুদ্ধে, ন্যায় মানে অবিচারের বিরুদ্ধে, দা হোল লাইফ, সারাটা জীবন তিনি কি করেছেন, অবিচারের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন। তাহলে একটা জিনিস খেয়াল করেন, এখন আমরা কি করব, এটা করতে গেলে প্রথমে মাওলানা ভাসানীর পরিচয় দিব, মাওলানা ভাসানী, ঠিক আছে, ভাসানী, মাওলানা ভাসানী, কমা, এবার আমরা লিখলাম দা লিডার, ঠিক আছে, দা লিডার অফ দা লিডার অফ দা অপ্রেসড, তিনি হচ্ছেন, পরিচয় দিলাম যে তিনি হচ্ছেন নির্যাতিতদের নেতা, কমা, এবার ফর, তিনি যুদ্ধ করেছেন, এগেইনস্ট ইনজাস্টিস দা হোল লাইফ, শেষ। মানে আপনার কাছে যেটা মনে হবে যে যেটা পরিচয়, ওই পরিচয়টাকে আপনি কমার ভিতর আবদ্ধ করে দিবেন। যেমন দেখেন, আমরা আরেকটা বাক্য বলতে পারি এভাবে, দেখেন, রাজু, নাম দিলাম যে রাজু ইজ আ পুর বয়, রাজু একটা কি ছেলে, দরিদ্র ছেলে। আবার আরেক বাক্যে এসে লিখলাম হি ইজ অনেস্ট, সে সৎ। আবার আরেক জায়গায় লিখলাম যে হি হ্যাজ নো গ্রিড, হি হ্যাজ নো গ্রিড, তার কোনো লোভ নাই, ফর মানি, টাকার জন্য তার কোনো কি নাই বলো, লোভ নাই। তাহলে এখন আমরা এই তিনটাকে যদি আমরা জয়েন করাই, হ্যাঁ, তাহলে আমরা প্রথমে পরিচয় দিতে পারি যে রাজু একজন দরিদ্র ছেলে যে কিনা অনেস্ট, তাই না? তাহলে এইভাবে করা যাবে, রাজুর দুইটা পরিচয়, রাজু দরিদ্র এবং সৎ, তাহলে রাজু এ পুর, একজন দরিদ্র অনেস্ট, এ পুর অনেস্ট বয়, একজন দরিদ্র সৎ ছেলে, কমা, এবার কি বলবো, হ্যাজ নো গ্রিড, কোনো লোভ নাই, ফর মানি, টাকার জন্য কোনো লোভ নাই, টাকার জন্য কোনো লোভ নাই। দেখেন, প্রেপোজিশন আছে না, প্রেপোজিশনের পরে জেরান যোগ করলে, মানে যে ভার্বটা থাকবে সেটাকে জেরান করে দিলেও বাক্য জয়েন করা যাবে। প্রেপোজিশনের পরে এমনিতেই জেরান বসে, হ্যাঁ, জেরান বসে। যেমন আমরা যদি বাক্যটা এরকম বলি যে উই হার্ড দ্য নিউজ, আমরা কি করেছিলাম, উই হার্ড দ্য নিউজ, আমরা খবরটা শুনেছিলাম, অফ হিজ ডেথ, আমরা তার মৃত্যুর খবরটা শুনেছিলাম। আচ্ছা, এবার এবার দেখো, উই উই ওয়েন্ট দেয়ার টু সি হিম, আমরা তাকে কি করতে গিয়েছিলাম, দেখতে গিয়েছিলাম। তাহলে উই হার্ড দ্য নিউজ, আমরা খবরটা শুনেছিলাম তার মৃত্যুর, আবার আমরা তাকে দেখতে গিয়েছিলাম। এখন দেখেন, এই জিনিসগুলো আপনি চাইলে প্রেপোজিশনের সাথে জেরান করে করতে পারেন। যেমন অন, অন, আর যে হার্ড এর আইএনজি হচ্ছে হিয়ারিং, অন হিয়ারিং দা নিউজ, খবরটা শুনে, অন হিয়ারিং দা নিউজ, খবরটা শুনে, হ্যাঁ, অন হিয়ারিং দা নিউজ, খবরটা কি করে, খবরটা শুনে। আবার অন না দিয়ে আমরা চাইলে আফটার দিয়েও করতে পারি, আফটার হিয়ারিং দা নিউজ, খবরটা শুনে, কি খবর, হিয়ারিং দা নিউজ অফ হিজ ডেথ, তার মৃত্যুর খবরটা শুনে, উই ওয়েন্ট, আমরা গিয়েছিলাম, কোথায় গিয়েছিলাম,
উই ওয়েন্ট দেয়ার, আমরা সেখানে গিয়েছিলাম টু সি হিম, তাকে দেখতে। তাহলে দেখো অন হিয়ারিং দ্য নিউজ, খবরটা শুনে, অফ হিজ ডেথ, তার মৃত্যুর, তাহলে আমরা গিয়েছিলাম সেখানে। অর্থাৎ প্রথম যে বাক্যটা, ওই বাক্যটার সাথে প্রিপোজিশন দিয়ে এরপরে ভার্বের সাথে কি করতে হবে, আইএনজি দিয়ে দিতে হবে। আবার এটাকে সরাসরি পার্টিসিপল করে দেওয়া যায়, যে আমরা পার্টিসিপল ভার্বের সাথে আইএনজি এভাবেও দেওয়া যায়। হিয়ারিং দ্য নিউজ, খবরটা শুনে, হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ডেথ, হিয়ারিং দ্য নিউজ অফ হিজ ডেথ, এটা দিয়ে আবার কমা দিয়ে এবার উই ওয়েন্ট দেয়ার, বাকি অংশ যা আছে তাই দিলে চলবে। মানে মানে ডিউ টু আর উইং টুর পার্থক্য এখনই বলে দেই। ডিউ টু উইং টুর পার্থক্য হচ্ছে ডিউ টু আর একটা হচ্ছে উইং টু। দুইটার মানেই হচ্ছে আসলে কারণে, কারণে। তো ব্যবহারগত একটু পার্থক্য আছে, হালকা একটু পার্থক্য, সেটা হচ্ছে নরমালি ডিউ টুর পরে, ঠিক আছে, ডিউ টুর পরে সাধারণত ডিউ টুর পরে সরাসরি নাউন বসে, আর উইং টুর পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। ডিউটির পরে সরাসরি নাউন বসে, আর উইং টুর পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন বসে। যেমন আমি যদি বলি আই কুড নট অ্যাটেন্ড স্কুল ডিউ টু ইলনেস, অসুস্থতার কারণে। আর আপনি যদি এটাকে আপনি এই উইং টু দেন, তখন উইং টু অ্যাডজেক্টিভ, উইং টু মাই ইলনেস, উইং টু মাই হার্ড ওয়ার্ক, ঠিক আছে, উইং টু হার্ড ওয়ার্ক। মানে সোজা কথা হচ্ছে, আমরা বলবো উইং টু হার্ড ওয়ার্ক, যেমন হি পাস্ট উইং টু হার্ড ওয়ার্ক, সে পাস করলো হার্ড ওয়ার্ক করার কারণে। তাহলে উইং টুর পরে একটা অ্যাডজেক্টিভ হয়, এরপরে নাউন হয়। আর যেটা ডিউ টু, ওটার পরে অ্যাডজেক্টিভ আর নাউন হয় না, ডিউ টু শব্দটার পরে আসলে সরাসরি কি হয়, সরাসরি নাউন হয়, অ্যাডজেক্টিভ আর নাউন হয় না। আর উইং টুর পরে অ্যাডজেক্টিভ হয় আবার নাউন হয়, আর ডিউ টুর পরে সরাসরি নাউন হয়। আর আরেকটা রুলস আছে ডিউ টু উইং টু এর, সেটা হচ্ছে ভার্বের পরে কোথায় ডিউ টু বসবে আর কোথায় উইং টু বসবে। একটু দাঁড়ান। আচ্ছা দেখেন, এবার বলি, মানে বি ভার্ব আছে না, বি ভার্ব, এম ইজ আর ওয়াজ আর বি ভার্ব, এই বি ভার্বের পরে সবসময় ডিউ টু বসে, এখানে উইং টু বসে না। আর আপনি যদি বি ভার্ব না দিয়ে প্রিন্সিপাল ভার্ব ইউজ করেন, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তখন প্রিন্সিপাল ভার্বের পরে আপনি ডিউ টু বা উইং টু যে কোনোটা নিতে পারবেন। মানে বাক্যে যদি বি ভার্ব থাকে, যেমন আমরা যদি এরকম বলি, মাই পোভার্টি, আমার দারিদ্রতা, ইজ ডিউ টু মাই পার্সোনাল হ্যাবিট, আমার দারিদ্রতা আমার পার্সোনাল হ্যাবিটের কারণে। একটা জিনিস দেখেন, এখানে মাই পোভার্টি ইজ কিন্তু বি ভার্বের পরে ডিউ টু, এখানে যদি আপনি উইং টু দেন তাহলে ভুল হবে। আপনি যদি এরকম বলেন যে মাই পোভার্টি ইজ উইং টু মাই পাওয়ার, তাহলে হবে না। আবার আপনি যদি এভাবে ইউজ করেন বাক্যটা, যে হি, ঠিক আছে, হি পাসড ইন দ্য এক্সাম, সে পরীক্ষা কি করেছে, পাস হয়েছে, হি পাসড ইন দ্য এক্সাম। তাহলে এখানে পাস্ট, এটা কিন্তু বি ভার্ব, এটা প্রিন্সিপাল ভার্ব, তখন পাস্ট ইন দ্য এক্সাম ওয়িং টু হার্ড ওয়ার্ক, কঠোর পরিশ্রমের কারণে কি করেছে, পাস করেছে। যে ওয়িং টু হ্যাঁ, প্রিন্সিপাল ভার্ব, এর জন্য ওয়িং টু। আবার যদি আমরা এইভাবে দেই যে হি ডিড নট কাম, সে আসতে পারে নাই, ডিউ টু ইলনেস, অসুস্থতার কারণে। এই যে ডিউ টু কেন হয়েছে, এই যে দেখো, এই যে প্রিন্সিপাল ভার্ব হলে ডিউ টু হয়, প্রিন্সিপাল ভার্ব হলে ওয়িং টু হয়। কিন্তু যদি বি ভার্ব হয়, বি ভার্বের ক্ষেত্রে আর ওয়িং টু হয় না। বি ভার্ব থাকলে সব সময় একদম সর্বদা বি ভার্বের পরে ডিউ টু হবে, ডিউ টু। এটা হচ্ছে ডিউ টু আর ওয়িং টু রুলস আর কি।
আরেকটা বাক্য দেখেন, আরেকটা রুলস দেখেন পরের, মানে এই যা জয়নিং সেন্টেন্সের, দে প্লেড ক্রিকেট, তারা কি করেছিল, তারা ক্রিকেট খেলেছিল। আবার আরেক বাক্যে লিখলাম দে লেফট দ্য ফিল্ড, তারা মাঠটা কি করেছিল, লেফট দ্য ফিল্ড, তারা মাঠটা ত্যাগ করেছে, মাঠ থেকে চলে গেছে। দে ওয়েন্ট হোম, তারা কোথায় গিয়েছিল, তারা বাড়ি গিয়েছিল। তাহলে দেখো এই তিনটা জিনিস না। এখন দেখেন আমরা এইভাবে বলতে পারি আফটার বা প্রিপোজিশন যোগ করে করতে পারি। তাহলে আফটার প্লের আইএনজি কি হয়ে যাবে, প্লেইং। তাহলে দেখো আফটার প্লেইং ক্রিকেট, তাহলে কি হয়ে যাবে, ক্রিকেট খেলার পরে। এবার ওই যে বাকি অংশ দে লেফট, তারা ত্যাগ করেছিল, কি ত্যাগ করেছিল, লেফট দা ফিল্ড, মাঠটা ত্যাগ করেছিল। আর ওই যে দে ওয়েন্ট হোম, এবং বাড়ি গিয়েছিল, তাহলে আবার এন্ড লাগাই দেন, এন্ড দে ওয়েন্ট হোম, তারা বাড়ি গিয়েছিল। মানে প্রথমটাকে আমরা আইএনজি করে দিলাম, লাস্টের দুইটাকে আমরা কি করে দিচ্ছি, লাস্টের দুইটাকে আমরা এন্ড দ্বারা যুক্ত করে দিচ্ছি, এন্ড দে ওয়েন্ট হোম, এবং তারা কি করেছিল, এবং তারা বাড়ি গিয়েছিল, এন্ড দে ওয়েন্ট হোম, এবং তারা বাড়ি গিয়েছিল। আচ্ছা, এবার জয়নিং সেন্টেন্স শুধু এগুলো দিয়ে করলেই হবে না, আরেকটা আরো রুলস আছে, যেমন অ্যাজ ইফ, অ্যাজ ইফ আর অ্যাজ দো, এগুলো আপনারা রাইট ফর ভার্বে পড়েছেন। অ্যাজ ইফ, অ্যাজ দো, এগুলোর অর্থ হচ্ছে যেন, এমন ভাবে, যেন আমরা বলি না সে এমন ভাবে কথা বলে যেন সে একটা পাগল, এমন ভাবে যেন, এগুলো না কাউকে ব্যঙ্গ বিদ্রুপ করতে ব্যবহৃত হয়। আমরা বলি না সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে, ব্যঙ্গ বিদ্রুপ করতে ব্যবহৃত হয়। আর এই ধরনের বাক্যের ক্ষেত্রে বি ভার্ব থাকলে বি ভার্ব সর্বদা অয়ার হয়, যেমন আই উইশ, আই অয়ার, হ্যাঁ, অ্যাজ ইফ, আই অয়ার, বি ভার্ব থাকলে সর্বদা কি হয়, অয়ার হয়। এর একটা রুলসও আছে, আপনারা জানেন যে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো যেটাই বসুক না কেন, যে কোনো একটাই বসতে পারে, এদের আগে প্রেজেন্ট টেন্স থাকলে এদের পরে কি হয়, পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্টের যে কোনো টেন্স থাকতে পারে, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তো প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট। আর যদি পাস্ট ইনডেফিনিট থাকে, পাস্ট ইনডেফিনিট, তাহলে হবে পাস্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট টেন্স থাকলে পাস্ট ইনডেফিনিট, আর পাস্ট ইনডেফিনিট থাকলে ওখানে কি হয়ে যাবে, ওখানে পাস্ট পারফেক্ট হয়ে যাবে। যেমন আমরা এভাবে বলতে পারি যে হি ইজ টকিং, সে কি করছে, সে টক করছে, হি ইজ টকিং, সে কথা বলছে। হি ওয়াজ ম্যাড, সে পাগল, সাপোজ। এই দুইটারে আমরা জয়েন করব, তাহলে এটা হবে এরকম, হি ইজ টকিং, সে কি করছে, সে কথা বলছে, অ্যাজ ইফ। এবার অ্যাজ ইফ দেওয়ার পরে দেখো হি ইজ টকিং, এটা কোন টেন্স, প্রেজেন্ট। এবার এটাকে পাস্ট ইনডেফিনিট করে দিতে হবে, তাহলে হি ওয়াজ, ঠিক আছে, কিন্তু ওয়াজ হবে না, বি ভার্ব ওয়ার হবে, হি ওয়ার ম্যাড, হি ওয়াজ টকিং, সে কথা বলছে, অ্যাজ ইফ হি ওয়ার ম্যাড, যেন সে একটা পাগল। আরেকটা দেখো আমরা এরকম বলি না, হি বিহেভড ইন সাচ আ ওয়ে, হি বিহেভড ইন সাচ আ ওয়ে, সে এমন ভাবে কথা বলে। আর আরেক জায়গায় বললাম হি হ্যাড নোন এভরিথিং, সে সবকিছু জানে। তাহলে দেখো আমরা জয়েন করার সময় এভাবে করাবো, হি বিহেভড, এবার ওই যে ইন সাচ আ ওয়ে অ্যাজ ইফ, যেন হি হ্যাড নোন এভরিথিং, হি হ্যাড নোন এভরিথিং। ওই যে এখানে দেখো পাস্ট ইনডেফিনিট, তাহলে এটা কি হয়ে গেছে, পাস্ট পারফেক্ট। ওই যে হ্যাড নোন, পাস্ট ইনডেফিনিট আছে, এই জন্য কি হয়ে গেছে, পাস্ট পারফেক্ট হয়ে গেছে, কারণ পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হয়। জয়নিং এর আরেকটা রুল কি জানেন, জয়নিং এর আরেকটা রুল হচ্ছে রিলেটিভ প্রোনাউন গুলো আছে না, রিলেটিভ প্রোনাউন, যে রিলেটিভ প্রোনাউন যেগুলো আছে, আমরা জানি রিলেটিভ প্রোনাউন হচ্ছে আপনার হু, এরপরে কে বলো, হুম, এরপরে হুইচ, হোয়াট, হুজ, এগুলা, দ্যাটও কিন্তু রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে জয়েন করা, রিলেটিভ প্রোনাউন দিয়েও জয়েন করানো যায়। যেমন আমরা এইভাবে বললাম যে মইন, একজনের নাম দিলাম, মইন হ্যাজ বিন সিলেক্টেড,
মঈনকে নির্বাচিত করা হয়েছিল ফর আ ন্যাশনাল ক্রিকেটার, জাতীয় ক্রিকেটার হিসেবে, ন্যাশনাল ক্রিকেটার। মঈনকে নির্বাচিত করা হয়েছিল জাতীয় ক্রিকেটার হিসেবে। এবার এভাবে লিখলাম, হি ইজ অ্যান এক্সপার্ট প্লেয়ার। সে একজন এক্সপার্ট প্লেয়ার। তাহলে দেখেন, মঈনকে জাতীয় দলে নির্বাচন করা হয়েছিল, সে একজন কি খেলোয়াড়, সে একজন এক্সপার্ট প্লেয়ার। তাহলে সে একজন এক্সপার্ট প্লেয়ার। কে এক্সপার্ট প্লেয়ার বলতো? মঈন। তাহলে আমরা কি করবো জানো, আমরা এভাবে মঈন তাহলে হু দিয়ে করতে পারি। দেখো এইভাবে মঈন, তাহলে মঈন হু হ্যাজ বিন সিলেক্টেড, মঈন হু হ্যাজ বিন সিলেক্টেড, মঈন যাকে কি করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে ফর আ ন্যাশনাল ক্রিকেটার। মঈন যাতে একজন জাতীয় ক্রিকেটার হিসেবে কি করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। ইজ অ্যান এক্সপার্ট প্লেয়ার, সে একজন এক্সপার্ট প্লেয়ার। তাহলে এই যে দেখো, হু রিলেটিভ প্রনাউন, আর হু এর অ্যান্টিসিডেন্ট হচ্ছে মঈন। মানে রিলেটিভ প্রনাউন দ্বারা যাকে বোঝাবে তাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। তাহলে মঈন হু হ্যাজ বিন সিলেক্টেড ফর এ ন্যাশনাল ক্রিকেটার। আরেকটা আরো দেখতে পারেন, যেমন আমরা যদি এরকম বলি যে দা বেবি ক্রাইস, বাচ্চাটা কাঁদে, দা হোল ডে, বাচ্চাটা সারাদিন কাঁদে, দা বেবি ক্রাইস দা হোল ডে। আর আরেকটা বললাম, ইট ইজ আ প্রবলেম বেবি, এটা সমস্যা আর কি বেবির, ইট ইজ আ প্রবলেম বেবি। তাহলে দেখো, এটাকে আমরা জয়েন করাইতে পারি এভাবে, দা বেবি দ্যাট ক্রাইস, বেবি যেটা কাঁদে, দা বেবি দ্যাট ক্রাইস দা হোল ডে, বেবি যেটা সারাদিন কাঁদে, দ্যাট ক্রাইস দা হোল ডে, সারাদিন যেটা কাঁদে, ইজ আ প্রবলেম বেবি, সেটা আসলে একটা প্রবলেম বেবি। তাহলে আমরা বেবি কি ইন্ডিকেট করলাম, বেবি দ্যাট বলতে হচ্ছে বেবি, দ্যাট দ্বারা এখানে বেবিকে বোঝাচ্ছে, মানে রিলেটিভ প্রনাউন দ্বারা আপনি ইন্ডিকেট করে দিবেন আর কি অ্যান্টিসিডেন্ট কে, রিলেটিভ প্রনাউন দ্বারা যুক্ত করা যায়। যেমন আরেকটা উদাহরণ দেখতে পারেন, যেমন এরকম যদি হয় যে আই হ্যাভ টোল্ড দিস, আমি এটা কি করেছি, আমি এটা বলেছি, আই হ্যাভ টোল্ড দিস। আবার আমি এভাবে বললাম যে আই হ্যাভ সিন দিস, আমি এটা বলেছি, আমি এটা দেখেছি। দুইটা বাক্য, আই হ্যাভ টোল্ড দিস আর একটা হচ্ছে আই হ্যাভ সিন দিস। এখন এটা হবে এরকম, আমি আমি যাহা বলে দেখেছি তাহাই তো বলেছি, তাই না? আই হ্যাভ টোল্ড, আমি বলেছি, হোয়াট, যাহা, আই হ্যাভ সিন, যাহা আমি কি করেছি, দেখেছি। তাহলে যাহা আমি দেখেছি তাহাই আমি বলেছি, আই হ্যাভ টোল্ড হোয়াট আই হ্যাভ সিন, যাহা আমি দেখেছি তাহা আমি বলেছি। লাস্ট রুল জয়নিং সেন্টেন্সে, সেটা হচ্ছে লেস্ট থাকলে শুড বা মাইট যে কোনো একটা বসে, তবে দুইটার মধ্যে শুডটা বেশি প্রচলিত। লেস থাকলে শুডও বসতে পারে, মাইটও বসতে পারে, তবে মনে রাখতে হবে শুডটা বেশি প্রচলিত। লেস মানে পাছে, যে আমরা বলি না তাড়াতাড়ি হাঁটো, পাছে আবার কি হয়, ট্রেন মিস হয়ে যায়। যে ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, আমরা বললাম যে ইউ শুড বা ওয়াক হার্ড, দ্রুত হাঁটো, ইউ মিস দ্য ট্রেন, দ্রুত হাঁটো, তুমি ট্রেনটা মিস করবা। এখন এটাকে এভাবে করতে পারেন, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট, এবার ইউ, এবার ওই যে লেস্ট থাকলে আপনাকে শুড দিতে হবে, লেস্ট ইউ শুড কি হবে, লেস্ট ইউ শুড মিস দা ট্রেন, দ্রুত হাঁটো নতুবা তুমি ট্রেনটা। আচ্ছা দেখেন, আমরা যদি এরকম বলি যে দা থিপ, চোরটা, দা থিপ ran away, চোরটা পালিয়ে গেল। আর বললাম he should be caught red handed, তাকে হাতে নাতে ধরা উচিত। তাহলে দেখো এটা কি হয়ে যাবে, দা থিপ, চোরটা দ্রুত পালিয়ে গেল, ran away, thief ran away, lest, ঠিক আছে, চোরটা দ্রুত পালিয়ে গেল, লেস্ট পাছে he should be caught red handed, পাছে সে আবার ধরা পড়ে যায়, এই ভয়ে। হ্যাঁ, চোরটা পালিয়ে গেল, পাছে সে আবার
ধরা পড়ে যায়, চোরটা পালিয়ে গেল, পাছে মানে যদি সে আবার কি হয়ে যায়, ধরা পড়ে যায়। এই ছিল জয়নিং সেন্টেন্সের রুল। আগামী ক্লাসে এটার প্র্যাকটিস সূত্র দিছি মনে বা দিব, পরীক্ষা এটা কিভাবে আসে একটু দেখাবো। দুই ভাবে আসে, একটা হচ্ছে জয়েন ভার্বটা, আর একটা হচ্ছে রান অন সেন্টেন্স, রান অন হিসেবে আসে। রান অনটা কি আগামীকালকের ক্লাসে বলবো। আচ্ছা, আর এইটা ভালো করে এগুলো পড়লেই হবে, তবে এটার সাথে সম্পূর্ণ রিলেটেড হচ্ছে প্রিলিমিনারি ক্লাস ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ভালো করে পড়বেন, সিম্পল কিভাবে হয়, কমপ্লেক্স, কম্পাউন্ড, এগুলা পড়লে এগুলো এমনিতেই পারবেন। এটা পুরোপুরি প্রিলির সাথে এই টপিকটা রিলেটেড, তবে এটা রিটেনের জন্য অনেক গুরুত্বপূর্ণ টপিক জয়নিং সেন্টেন্স। আজকে এই পর্যন্তই, কালকে আবার সকালে ক্লাস আছে, কালকে সকাল 10টায় দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। হ্যাঁ।